ইমন জুবায়েরের গল্প জঙ্গলবাড়ির ডাকিনী। তল্লাবাসের ঘন বনের মাঝখান দিয়ে সরু পাহাড়ি পথ। কিছু দূর হাঁটতেই চাকুয়া কড়াই আর নাগেশ্বর গাছের জঙ্গল পড়ল। সে জঙ্গল পেরুতেই চোখে পড়ল বড় একটি টিলা। টিলার পূব পাশে ছোট একটি গুহা। অরু গতকাল বিকেলে আমাকে বলল যে ওই গুহার ভিতরে নাকি এক সন্ন্যাসী আস্তানা গেড়েছে। কথাটা শুনে আমি মোটেও অবাক হইনি। বান্দরবানের পূর্ব দিকে বার্মার বর্ডার, সেই বর্ডার পর্যন্ত গহীন জঙ্গল আর ছোট ছোট পাহাড় টিলার অজানা রাজ্য, যাকে বলে নো ম্যানস ল্যান্ড। আজও এখানে কত যে সাধু সন্ন্যাসী ঘুরে বেড়াচ্ছে। বছর ৫ হলো আমি বান্দরবানে আছি। বছর ৩ আগে একবার আমি গহীন জঙ্গলের ভিতর সাঙ্গো নদীর তীরে একটা বড় হরিণা গাছে নরমুণ্ডু ঝুলিয়ে তার তলায় এক তান্ত্রিক বৌদ্ধ সন্ন্যাসীকে বসে থাকতে দেখেছিলাম। তান্ত্রিক সন্ন্যাসীর টিলাটি বান্দরবানের গভীর অরণ্যে আমার যে জঙ্গলবাড়িটি রয়েছে তার বেশ কাছে। কাজেই হেঁটো যাব বলে হাতির পিঠে চড়িনি। শুকনো পাতা মারিয়ে হাঁটছি। শেষ বিকেল। চারিদিকে নরম হলদে আলো ছড়িয়ে আছে। বনের বাতাসে লতা পাতার মাদক মাদক গন্ধ। তবে এ সময়টায় কাক পাখির চিৎকারে কান পাতা দেয়। প্রথম প্রথম জঙ্গলে এসে কাক পাখির চিৎকার যন্ত্রণার মতন লাগত। এখন অবশ্য কর্কশ কলতান অনেকটাই সহ্য হয়ে গেছে। বেশ নিশ্চিন্তেই হাঁটছি। অরণ্য প্রকৃতি আমার ভালো লাগে, নইলে এতটা বছর কিভাবে কাটল এই ঘোর জঙ্গলে। বাঁ পাশে একটা কামদেব গাছ। সেই গাছ থেকে সরসর শব্দে নেমে এলো একটা খয়েরি রঙের বুনো খরগোশ। তারপর চোখের পলকে ওদিকের উলু ঘাসের আড়ালে সুরুত করে লুকালো। শুকনো পাতার ওপর দিয়ে খসখস শব্দে কি যেন একটা চলে গেল। ডান পাশে একটা বাঁদলহোলা গাছ, তারই ডালে বসেছিল একটা ছাই রঙের পাহাড়ি বাজ। চোখে পড়া মাত্রই বাজটা উড়াল দিল। বাদামি রঙের উল্টো লেজি একটা বাঁদর বসে আছে একটা উদাল গাছের ডালে। বাঁদরটা আমায় আমায় চেয়ে চেয়ে দেখছিল, তবে মুখ ভ্যাংচালো কিনা ঠিক বোঝা গেল না। উল্টো লেজিটাকে তেমন বোখাটে মনে হল না। শুকনো পাতা মারিয়ে গুহার সামনে এলাম। গুহার মুখটি বেশ বড়সড়। আল্লাহ খোদার নাম নিয়ে ভিতরে ঢুকে পড়লাম। বাতাসি কেমন বিদঘুটে গন্ধ ভাসছিল। ঠিক গন্ধক কিংবা চুনা পাথরের গন্ধ নয়, কেমন চর্বি পোড়া গন্ধ মনে হল। তান্ত্রিক সাধু সন্ন্যাসীর গুহায় এমন বিদঘুটে গন্ধ অস্বাভাবিক কিছু না। চারিপাশে আবঝা অন্ধকার জমেছিল। ওপাশে আলো চোখে পড়ল। ধুনির আগুন জ্বলেছিল। তারই সামনে একজন মাঝ বয়সী জটাধারী সন্ন্যাসী বসে রয়েছেন। ভঙ্গিটা পরিচিত, বজ্রাসন। সন্ন্যাসী চোখ বুজে ধ্যানস্থ ছিলেন। শীর্ণ শরীরটি হাড্ডিসার। মাথার চুলে এন্তার জটা থাকলেও চুল চূড়া করে বাঁধা। তবে চোখ দুটি শান্তই মনে হল যখন চোখ খুলে সন্ন্যাসী তাকালেন। আমাকে কিছুক্ষণ দেখে সামনে বসতে ইঙ্গিত করলেন। আশ্বস্ত হলাম, কেননা আমায় দেখে যদি সন্ন্যাসী বিরক্ত হতেন তাহলে আসতাম না বলে ঠিক করেছিলাম। সন্ন্যাসীর সামনে বসলাম। আমি আর কি বলবো। একটু পর সন্ন্যাসী নীরবতা ভাঙলেন। জানালেন সন্ন্যাসীর নাম মঙ্গল ভট্টারক। এমন কাঠখট্টার নাম শুনে অবশ্য অবাক হলাম না। কাপালিক সন্ন্যাসীগণের নাম এমনই গুরুগম্ভীর হওয়া উচিত। কিন্তু মঙ্গল ভট্টারক কি কাপালিক? তন্ত্র এবং কাপালিকের মধ্যে ঠিক কী পার্থক্য আমি সেটি জানি না। তবে মজার ব্যাপার হল, মঙ্গল ভট্টারক কথা বলেন সাধু ভাষায়। আদিবাড়ি সিলেটের জয়ন্তাপুরে। মঙ্গল ভট্টারক পিতৃপ্রদত্ত নামটি অবশ্য বলেন না। হৃদয়ে বাল্যবয়স থেকেই চৈতন্যময়ী সত্তার স্বরূপ জানার উদ্গ্র ইচ্ছা। সুতরাং কিশোর বয়সে তন্ত্র সাধনার উদ্দেশ্যে আসামের কামরূপ জেলার কামাখ্যা মন্দিরে গমন করেন। কামাখ্যা মন্দিরে সুদীর্ঘ ৩০ বছর তন্ত্রবিদ্যায় দীক্ষা নিয়েছেন। এখন নির্জন সাধনার উদ্দেশ্যে বান্দামানের এই দুর্গম অরণ্যে এসেছেন। কথাগুলি শুনে সামান্য উসখুস করি, কারণ সময়টা ২১ শতক। তাই জিজ্ঞেস করলাম, কামাখ্যা মন্দিরের কথা অনেক শুনেছি, তা ওই মন্দির সম্বন্ধে যেসব কথা শুনতে পাই সেসব সত্য নাকি মিথ্যে? মঙ্গল ভট্টারক মাথা দুলিয়ে বললেন, অবশ্যই সত্য। কামাখ্যা মন্দির হইল শক্তিপীঠ। মনে মনে বললাম, বুঝলাম যে কামাখ্যা মন্দির হল শক্তিপীঠ, কিন্তু তাতে কি প্রমাণ হয় যে কামাখ্যা মন্দির অপ্রাকৃত জাদুবিদ্যারও পীঠস্থান? আমি সন্দেহের সুরে বললাম, কামাখ্যা মন্দিরটা আসামের ঠিক কোথায় বলেন তো? মঙ্গল ভট্টারক আমার মুখের দিকে তাকালেন। তারপর খুঁটিয়ে খুঁটিয়ে কী সব দেখতে লাগলেন। আমার অস্বস্তি হতে লাগল। আমি যে সংশয়বাদী সম্ভবত তিনি টের পেয়েছেন। আমার চোখের দিকে তাকিয়ে মঙ্গল ভট্টারক গম্ভীর কণ্ঠে বললেন, শক্তিপীঠ কামাখ্যা মন্দির হইল প্রাগজ্যোতিষপুরের পশ্চিমে নীলাচল নামক একটি পর্বতের উপরে। কথাটা মঙ্গল ভট্টারক এমনভাবে বললেন যেন ভারী এক গুপ্ত কথা বলেছেন। তবে মঙ্গল ভট্টারক পুরনো নাম বললেন, ইচ্ছে করে কিনা কে জানে। প্রাগজ্যোতিষপুর এখন গুয়াহাটি শহর। তিনি প্রাগজ্যোতিষপুর না বলে গুয়াহাটিও বলতে পারতেন। তাতে অবশ্য তন্ত্রবিদ্যার মাহাত্ম্য ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা ১৬ আনা। জিজ্ঞেস করলাম, ঠিক কি আছে কামাখ্যা মন্দিরে?
এবার মঙ্গল ভট্টারক খানিকটা প্রগল্ভ হয়ে উঠলেন যেন। প্রসন্ন কণ্ঠে বললেন, শক্তির পীঠস্থানে রহিয়াছে দেবী কামাক্ষার সুপ্রাচীন প্রতিমা। বড় জাগ্রত দেবী কামাক্ষা। 3খানা প্রাচীন প্রকোষ্ঠ লইয়া মন্দির গঠিত হইয়াছে। পশ্চিমের আয়তক্ষেত্রাকার প্রকোষ্ঠখানাই বৃহদাকার। সাধারণ পুণ্যার্থীগণ পশ্চিমের এই বৃহদাকার প্রকোষ্ঠখানায় বসিয়া দেবীর উপাসনা করিয়া থাকে। মধ্যবর্তী প্রকোষ্ঠখানা আকারে চতুষ্কোণ। ইহাতে শক্তিদেবীর ছোট্ট একখানা প্রতিমা রহিয়াছে। দেওয়ালের পাষাণে নারায়ণের এবং অন্যান্য দেবদেবীর প্রস্তর চিত্রাবলী অঙ্কিত রহিয়াছে। মধ্যবর্তী প্রকোষ্ঠটি কামাক্ষা শক্তিপীঠের অতিশয় পবিত্রতম স্থান। প্রকৃতপক্ষে এই পবিত্রতম স্থানটি একটি ভূগর্ভস্থ গুহা। ইহাতে যোনিসদৃশ একখানি প্রস্তর খণ্ড হইতে প্রবাহিত হইতেছে ঝর্ণাধারা। প্রত্যেক বছর গ্রীষ্মে শক্তিপীঠে অম্বুবাচী উৎসব অনুষ্ঠিত হয়। সেই অম্বুবাচী উৎসবে দেবী কামাক্ষার ঋতু উদযাপিত হয়। এই সময়ে মন্দিরের জলসমূহ রক্তবর্ণ ধারণ করিতে দেখা যায়। কামাক্ষা মন্দির বেশ রহস্যময় আর বিচিত্র স্থান বলেই তো মনে হচ্ছে, আমি মনে মনে ভাবলাম। এই ভেবে শঙ্কিত হয়ে উঠলাম, মঙ্গল ভট্টারক না হয় আমার মনের কথা পড়ে ফেলেন। হাজার হলে সিদ্ধযোগী। চারিদিকে একবার আমটা মামটা করে শেষ পর্যন্ত বলেই ফেললাম, সারা জীবন আপনি এত যে কষ্ট করলেন, কিন্তু আপনি কি কোনো ধরনের অলৌকিক শক্তি হাসিল অর্জন করলেন? মঙ্গল ভট্টারক মৃদু হাসলেন, তারপর হাসি থামিয়ে খানিকটা পরিহাসের স্বরে বললেন, আমি দিব্য শক্তি অর্জন করিয়াছি কিনা তাহা সময় হইলেই টের পাইবে বৎস। মানে? এই মুহূর্তে আমার মুখটা নিশ্চয়ই বেকুপের মতন দেখাচ্ছে। মঙ্গল ভট্টারক অত্যন্ত গম্ভীর কণ্ঠে বললেন, জঙ্গল বাড়িতে অতি সাবধানে থাকিবে বৎস। আমি চমকে উঠলাম। মুখ ফসকে বেরিয়ে এলো, কেন কেন আমাকে সাবধানে থাকতে বলছেন? মঙ্গল ভট্টারক বললেন, তুমি যে জঙ্গল বাড়িতে বাস করো তাহা অভিশিপ্ত। আশ্চর্য, আমি যে জঙ্গল বাড়িতে থাকি সে খবর মঙ্গল ভট্টারক কিভাবে জানলেন? ওরু বলেছে কি? গতকাল তো ওরু মঙ্গল ভট্টারককে দেখেছিল। আমি বললাম, অভিশিপ্ত? কই, আমি তো কিছু টের পাইনি। জঙ্গল বাড়ি অভিশিপ্ত কি অভিশিপ্ত নহে তাহা অবিলম্বেই টের পাইবে বৎস। কথাটা বলে চোখ বুজলেন মঙ্গল ভট্টারক, যেন গভীর ধ্যানে ডুবে গেছেন। মনের মধ্যে ভীষণ অস্বস্তি টের পাচ্ছি। এখানে বসে থাকতে আর ভালো লাগছিল না। তাছাড়া এখন এই আসন্ন সন্ধ্যায় গুহায় ঝাঁক ঝাঁক বাদুড় ঢুকবে। তাতে সন্ন্যাসীর ধ্যানের ব্যাঘাত ঘটবে কিনা জানি না, আমি আহত হলে হতে পারি। একবার চারিদিকে তাকিয়ে উঠে দাঁড়ালাম। তখনই ক্ষীণ জলধারা শুনতে পেলাম, কাছেই কোথাও ঝর্ণা আছে। হাঁটতে হাঁটতে গুহার মুখের কাছে চলে এলাম। ভাবলাম আজ এখানে না এলেই বুঝি ভালো হতো। প্রতিটি মানুষই জানে যে তার চলার পথে বিপদ আপদ ওত পেতে থাকে, কিন্তু ওত পেতে থাকা বিপদটা কেউ নির্দিষ্ট করে দেখিয়ে দিলে অস্বস্তি তো হবেই। যখন জঙ্গলবাড়ি ফিরে এলাম তখন সন্ধ্যা ঘনিয়ে উঠেছে। কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা ছোট জায়গা। শক্ত গামার কাঠের তৈরি সদর দরজাটি বেশ বড়। গেটের পাশে বিশাল একটা শিলকুড়ই গাছ। ভিতরে ঢুকলে দুপাশে কাঠের স্তূপ চোখে পড়বে, ডান পাশে কাঁটাতারের ওধারে চোখে পড়বে চাপালিশ, শমী আর বনকাপাস গাছের ঘন জঙ্গল। চোখে পড়বে লালচে কামদেব কাঠের তৈরি একটা ছোট্ট দোতলা বাড়ি। দোতলায় একটা ছোট্ট বারান্দা। বারান্দার দুপাশে নিচ থেকে মাটি ফুঁড়ে উঠে গেছে শ্যামলতা, অনন্তকান্তা ও মিঠাবিষলতা। বাড়ির পিছনে সাঁচি বেতের ঘন জঙ্গল। জঙ্গলের পিছনে বেশ বড় একটি টিলা। টিলায় গুহাও আছে। মাস দুয়েক হলো আমি এই জঙ্গল বাড়িতে এসেছি। আগে থাকতাম থানচির কাছাকাছি একটা টং ঘরে। ওখানেই আমার কাঠের আড়ত। আমার বাবা শেষ জীবনে কাঠের ব্যবসায় নেমেছিলেন। মৃত্যুর আগে ব্যবসা আমাকে বুঝিয়ে দেন। ব্যবসায় নামার আগে আমি কক্সবাজার শহরে লেখাপড়া করতাম। তো হাজারো সমস্যা সত্ত্বেও ব্যবসা ভালোই চলছে। 2 বছর আগে ড্রাইভার সমেত একটা সেকেন্ড হ্যান্ড হাতিও কিনেছি। হাতি নাম রুস্তম, মাহুতের নাম অরু। অরুই তো গতকাল রুস্তমকে ঝর্ণায় গোসল করাতে গিয়ে মঙ্গল ভট্টারককে দেখল। অরু বেশ বিশ্বস্ত। অরুর গায়ের রং তামাটে, তবে বয়স বোঝা যায় না। অরুরা নাকি বংশানুক্রমিকভাবে মাহুতের কাজ করে আসছে। তবে এই নির্জন জঙ্গুলে পরিবেশে আমার সর্বক্ষণিক সঙ্গী অরু নয়, রামু। 21-22 বছর বয়সী এই স্থানীয় ছেলেটি আমার ভীষণ ভক্ত। রামুই জঙ্গলবাড়ি দেখাশোনা করে, রান্নাবান্নাও রামুই করে। রামু বেশ হাসি খুশি ছেলে। হলদে মঙ্গলয়ের মুখে সারাক্ষণ হাসি লেগেই আছে। ভারী ঝকঝকে দাঁত। রামু রোজ দুবেলা কাঞ্জল গাছের ডাল দিয়ে দাঁত মাজে। এটাই রামুর ঝকঝকে দাঁতের রহস্য কিনা কে জানে। আমাদের বাড়ি টেকনাফ শহরে। টেকনাফ শহরে আমাদের বেশ কিছু পৈতৃক সম্পত্তি রয়েছে। সেসবের দেখাশোনা করতেই মাঝে মাঝে আমাকে বান্দারবান থেকে টেকনাফ যেতে হয়। আমার মা বাবা কেউই বেঁচে নেই। ছোট এক বোন ছিল। আফরোজার শ্বশুর বাড়ি কক্সবাজার শহরে। ছোট বোন সুখেই ঘর সংসার করছে। বলতে গেলে আমার কোনো পিছুটানি নেই। তার উপর আমার আবার ভবঘুরে স্বভাব। জঙ্গলে ভালো না লাগলে আবার হয়তো টেকনাফ শহরেই ফিরে আসব। বহুদিন পর বাড়ি গেলাম। মাজেদা ফুপু আমায় ডেকে পাঠালেন।
মাজেদা ফুপু বাবার চাচাতো বোন, থাকেন টেকনাফ শহরের পুরনো বার্মিজ মার্কেটের কাছে। মাজেদা ফুপু বিধবা, তবে বেশ ধনী। আফজাল ফুপার চিংড়ির ব্যবসা ছিল, কক্সবাজার টেকনাফ রুটে বাসও ছিল, আরাকানের সঙ্গেও নাকি কি সব গোপন ব্যবসাও ছিল শোনা যায়। আমার নাম কামরুল হলেও মাজেদা ফুপু আমাকে ছেলেবেলা থেকেই আদর করে তোতা নামে ডাকেন। আমাকে দেখে মাজেদা ফুপু বললেন, কিরে তোতা, তুই বিয়ে করবি না? বিয়ের বয়স হলো? আমি আর কি বলবো, চুপ করে রইলাম। মাজেদা ফুপু সবই জানেন, ব্যবসার কাজে গহীন জঙ্গলে ঘুরে বেড়াই, তার ওপর মা বাবা নেই, বিয়ের কথা কে তুলবে? এদিকে আমার বয়সও ৩০-এর কোঠা কেকল, তাই ভাবলাম জঙ্গল বাড়িতে আমার পাশে একটা উষ্ণ কোমল আর মমতাময়ী বউ থাকলে মন্দ কি? পাত্রী মাজেদা ফুপুই ঠিক করে রেখেছেন। পাত্রী মাজেদা ফুপুর ননদের মেয়ে, থাকে উখিয়ায়। পাত্রীর মা বাবা নেই। পাত্রীর নাম পিয়ালি, কি সুন্দর নাম। উখিয়া গিয়ে পাত্রী দেখে এলাম। গায়ের রং শ্যামলাই বলা যায়, তবে চোখ দুটি হয়তো নতুন জীবনের মুখোমুখি দাঁড়িয়ে মা বাবার কথা ভাবছে। মনে মনে ভাবলাম, আমি আর পিয়ালি যখন রুস্তমের পিঠে চড়ে বনের ভিতরে বেড়াবো, তখন ওর সব দুঃখ ঘুচে যাবে। পিয়ালির সঙ্গে আমার বিয়ে হয়ে গেল। আমরা জঙ্গলবাড়িতে ফিরে এলাম। জঙ্গলবাড়ি পৌঁছতে পৌঁছতে আমার নবধূকে দুর্গম পথের যে ধকল সইতে হল, তা জঙ্গলের আদিম সৌন্দর্য দেখে পুষিয়ে নিল মনে হয়। মুগ্ধ হয়ে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। জঙ্গলবাড়ি দেখেও পিয়ালি মুগ্ধ হল। আমিও পিয়ালির স্নিগ্ধ মধুর সান্নিধ্যে আচ্ছন্ন হয়ে রইলাম। তাছাড়া পিয়ালির রান্নার হাত চমৎকার, ঠিক আমার মায়ের হাতে রান্নার মতো। স্থানীয় আদিবাসী রান্না আমার ভালো লাগে, তবে সব সময় না। রামুর রান্নায় রয়েছে আদিবাসী ছোঁয়া। তাছাড়া পিয়ালি ফল ফুল গাছ পছন্দ করে। নাগেশ্বর গাছের ফুল দিয়ে মিষ্টি পারফিউম তৈরি করে আমার তাক লাগিয়ে দিল। তবে পিয়ালি কথা কম বলে, অবশ্য হাতির পিঠে চড়ে বেড়ানোর সময় উচ্ছ্বসিত হয়ে ওঠে। যেমনটা আশঙ্কা করেছিলাম, সেটা অমূলক করে দিয়ে রামুর সঙ্গে চমৎকার মানিয়ে নিল পিয়ালি। এই সমঝোতার ভিত্তি হয়ে উঠল রান্না। পিয়ালি রামুর কাছে আদিবাসী রান্না শিখছে, আর রামু পিয়ালির কাছে শিখছে বাঙালি রান্না। নির্জন অরণ্যে আমার সংসার গভীর সুখশান্তিতে ভরে উঠেছে। এই অভাবনীয় সুখশান্তির জন্য সর্বশক্তিমানের কাছে গভীর কৃতজ্ঞতা জানালাম। তবে সে সুখ যেন মঙ্গল ভট্টারকের অশুভ ভবিষ্যৎবাণী সত্য করে দিবেই বেশি দিন রইল না। একদিন সকালবেলা দোতলার পিছনের দিকের বারান্দায় দাঁড়িয়ে আছি। ভাদ্র মাস, আকাশের রং গভীর নীল, শুভ্র মেঘখণ্ড ভেসে বেড়াচ্ছিল। নীল আকাশের নিচে বনতলে শরতের ঝরঝরে সাদা রোদ ছড়িয়েছিল। কাঞ্জল গাছে ফুল ফুটেছে। কাঞ্জল ফুলের রং হলদে সবুজ। মিষ্টি গন্ধ পাচ্ছিলাম। ছাঁচি বেতে জঙ্গলটা রোদের বন্যায় ভেসে যাচ্ছিল। বিশওয়াল ঝোপের ওপর উড়ে এসে বসল একটা সবজি ধূসর রঙের পাহাড়ি তিতির। লতানে বিশওয়াল ঝোপের পাশেই একটা চিকরাসি গাছ, তার তলায় রুস্তম দাঁড়িয়ে। চিকরাসি গাছের পাশেই অরুর চালা ঘর। পায়েলি আমার পাশে এসে দাঁড়াল। নীল রঙের শাড়ি পরেছিল, সাদা ব্লাউজ, গোসাল ছেড়ে এসেছে, ছড়ানো চুল ভিজে। লাক্স সাবানের গন্ধ পাচ্ছিলাম। পিয়ালিকে কি সুন্দর যে লাগছিল। সাধারণ এই সময়ে আমি পিয়ালির চুলে মুখ গুজে গন্ধ নিই। আজ ওর ভিজে চুলের গন্ধ নিতে যাব। হাত তুলে রোদ ঝলমলে ছাঁচি বেতে জঙ্গলটা দেখিয়ে পিয়ালি বলল, ওই জায়গাটা ভালো না। আমি অবাক হলাম। বিস্ময়ের ধাক্কায় কাটিয়ে উঠে বললাম, জায়গাটা ভালো না মানে? রুক্ষ কণ্ঠে পিয়ালি বলল, আমি অত মানে টানে জানি না, আমার মনে হয় তাই বললাম। আশ্চর্য, পিয়ালির এত মধুর স্বভাব, কখনো মাথা ব্যথা হলেও আমার সঙ্গে হেসে কথা বলে। আজ কি হলো ওর? যাকগে, আমার অত ভাবার সময় নেই এখন। জরুরি কাজে আমাকে বাইরে বেরোতে হবে। তবে আমার যাওয়া হলো না, কেননা খানিক বাদে পিয়ালির ভীষণ জ্বর এলো। জ্বর ধাপে ধাপে বাড়তে লাগল। আমি চিন্তিত হয়ে উঠলাম। লোকালয় থেকে বিচ্ছিন্ন এইসব বিরান জঙ্গলে অসুখ বিসুখ হলেই সর্বনাশ। সহজে ডাক্তার বৈদ্য পাওয়া যায় না, তবে সবসময় হাতের কাছে কিছু জরুরি ওষুধ রাখি। রামু অরুরা বিশেছি অসুস্থ হলে কি সব পাহাড়ি লতাপাতা চিবিয়ে খায়, দিব্যি সেরেও ওঠে। আমার আবার ওসব জঙ্গলি ট্রিটমেন্টে বিশ্বাস কম। পিয়ালিকে 2টো প্যারাসিটামল খাইয়ে দিলাম। ঠিক করলাম বিকেলের মধ্যে জ্বর না সারলে অ্যান্টিবায়োটিক শুরু করব। আমি ভারী উদ্বিগ্ন বোধ করলাম। কি করব বুঝতে পারছিলাম না। রামু পিয়ালির মাথার কাছে জলপট্টি দিচ্ছে। রামুর মুখ কালো। আমার দেরি, অরুও দোতরায় উঠে এসেছে। দরজার কাছে মাটিতে বসে আছে। আশ্চর্য, ঘণ্টা খানেকের মধ্যে পিয়ালির জ্বর একেবারে সেরে গেল। তবে পিয়ালির কথাবার্তায় আর আচরণ কেমন বদলে গেছে বলে মনে হলো।
চোখে উদ্ভ্রান্ত দৃষ্টি। ভাবলাম জ্বরের জন্য এমন উদ্ভ্রান্ত দেখাচ্ছে, পরে ঠিক হয়ে যাবে। রামুর দিকে মুগ্ধ দৃষ্টিতে মাঝে মাঝে তাকাচ্ছিল পিয়ালি। এই তাকানোটা আমার কাছে অসহ্য ঠেকল। আজ আমার এক ঊর্ধ্বতন ফরেস্ট অফিসারের সঙ্গে জরুরি মিটিং ছিল। পিয়ালিকে রামুর জিম্মায় রেখে নিচে নেমে এলাম। মিটিং সেরে জঙ্গলবাড়ি ফিরতে ফিরতে দুপুর গড়াল। দূর থেকে দেখলাম সদর দরজা হাঁ করে খোলা। কি ব্যাপার! হাতির পিঠ থেকে নামার সময় রামুর ওপর রাগ হলো আমার। কতবার ওকে বলেছি সদর দরজা বন্ধ রাখতে, নইলে বুনো শুয়োর ঢুকে পড়তে পারে। সময় কাটানোর জন্য শখ করে শশা আর কলা চাষ শুরু করেছি। বুনো শুয়োরের দল মিছেমিছি শশা আর কলার চারাগুলো উপড়ে ফেলবে। অরু আমায় সদর দরজার কাছে নামিয়ে দিল। তারপর রুস্তমকে গোসল করাতে ঝর্নার দিকে চলে গেল। পিয়ালির আবার জ্বর আসেনি তো? ভাবতে ভাবতে আমি চাতাল পেরিয়ে একতলার বারান্দায় উঠে এলাম। বারান্দার ওপাশের ঘরটাই অফিস ঘর। অফিস ঘরে একটা সিন্দুক, আলমারি আর চেয়ার টেবিল আছে। অফিস ঘর পেরোলে ছোট একটা করিডর। করিডরের শেষ মাথায় সিঁড়ি। সিঁড়ির বাঁ পাশে রান্নাঘর। রামুর এখন রান্নাঘরেই থাকার কথা। রান্নাঘরে ঢুকতে যাব, সামলে নিলাম। রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে ভয়ানক চমকে উঠলাম। রান্নাঘরের বড় জানলা দিয়ে রোদ ঢুকেছে। মেঝের ওপর চিত হয়ে পড়ে আছে রামু। পিয়ালির রামুর ঘাড়ের কাছে উবু হয়ে বসে আছে। আমার মাথায় রক্ত চড়ে গেল। এ কি, পিয়ালি রামুর ঘাড় কাছে উবু হয়ে কি করছে? পিয়ালি কি করছে প্রথমে বুঝতে পারিনি। বুঝতে পারার পর আমার মাথা বোঁ করে চক্কর দিয়ে উঠল। আমি ভীষণ শিউড়ে উঠলাম। কিন্তু কিন্তু পিয়ালি রামুর রক্ত খাচ্ছে কেন? তাই তো মনে হলো। কিন্তু কিন্তু পিয়ালি রামুর রক্ত খাচ্ছে কেন? কিছুই তো বুঝতে পারছি না, ভাবতেও পারছি না। পিয়ালি হঠাৎ মুখ তুলে আমার দিকে তাকালো। ওর ঠোঁটের কিনার থেকে রক্ত চুইয়ে পড়ছিল। চোখের দৃষ্টিতে আদিম হিংস্রতা। কাঁধের দুপাশে চুল অবিন্যস্ত। আমাকে দেখে পিয়ালি হাসল। কি অশীর হাসি! আমার সর্বাঙ্গ কেঁপে উঠল, যেন জঙ্গল বাড়িতে ভূমিকম্প হচ্ছে। অবচেতন মনে টের পেলাম আমার পালানো উচিত। আমি ঘুরে দাঁড়ালাম। করিডোরে দৌড়াচ্ছি। পা দুটো অবশ মনে হলো। মাথার ভিতরে শীতল হিমস্রোত বইছে। পিছনে মনে হলো পিছনে কিছু ভয়ঙ্কর শব্দে বিস্ফোরিত হচ্ছে। রান্নাঘরের দরজা ভেঙে গেছে মনে হলো। অবশ্য আমি পিছনে ফিরে তাকালাম না। যে করেই হোক মঙ্গল ভট্টারকের গুহায় পৌঁছতে হবে। কিন্তু কিন্তু তিনি কি এখনো গুহায় আছেন? অফিস ঘর পেরিয়ে বারান্দায় চলে এলাম। অফিস ঘরের আসবাবপত্র ভীষণ শব্দে ভেঙে ফেলছে। এক দৌড়ে সদর দরজা পেরিয়ে গেলাম। জঙ্গলের ভিতরে প্রাণপণে দৌড়াচ্ছি। পিছনে দুপাশের গাছে দুধ আর শব্দ, যেন ভয়ানক ঝড় উঠছে। তারপর কখন যে তল্লা বাঁশের ঘন বন পেরিয়ে গুহার মুখে এসে পৌঁছলাম। তবে দৌড়ের গতি কমালাম না। একেবারে মঙ্গল ভট্টারকের সামনে এসে থামলাম। ভীষণ হাঁপাচ্ছিলাম। মেঝের ওপর বসে পড়লাম। দরদর করে ঘামছিলাম সম্ভবত। কান পাতলে নির্জন গুহায় আমার হৃৎস্পন্দন শোনা যাবে। মঙ্গল ভট্টারক ধ্যানমগ্ন ছিলেন। এখন চোখ খুলে তাকালেন, তারপর প্রসন্ন কণ্ঠে বললেন, ভীত হইও না বৎস, এক্ষুলে তুমি নিরাপদ বলায় অবস্থান করিতেছ। আমি কিছু বলতে গেলাম। মঙ্গল ভট্টারক হাত তুললেন, অর্থাৎ সব আমি জানি। আমার ভীষণ তৃষ্ণা পেয়েছিল। মঙ্গল ভট্টারক কিভাবে যেন টের পেলেন। আমার দিকে একটি কালো রঙের মাটির পাত্র এগিয়ে দিলেন। কি আছে পাত্রে? অত ভাবার সময় নেই। এক চমকে শেষ করলাম। মিষ্টি পানীয়, অপরিচিত স্বাদ, তবে মুহূর্তেই আমার সমস্ত শরীর জুড়িয়ে গেল। গুহার বাইরে বজ্রপাতের প্রচণ্ড শব্দ হল। আমি চমকে উঠলাম। মঙ্গল ভট্টারক বিচলিত হলেন না। তিনি বললেন, বৎস, এক্ষণে আমি তোমার কৌতূহল মিটাইব, মনোযোগ সহকারে শ্রবণ করো। আমি শুনতে লাগলাম। মঙ্গল ভট্টারক বলতে লাগলেন, মানব জগতে আদিকাল থেকেই এক দুরাত্মা সম্প্রদায়ের যোগীরা দাকিনী বিদ্যা সাধনা করিত। পক্ষান্তরে পুণ্যাত্মা সম্প্রদায়ের যোগীরা চৈতন্যময়ী সত্তার সাধনা করিত। যোগীরা আপন আপন স্বভাববশত দাকিনী বিদ্যা কিংবা চৈতন্যময়ী সত্তার সাধনা করিত। তবে আদিকাল থেকেই চৈতন্যময়ী সত্তার সাধকগণ মহেশ্বরের আশীর্বাদ লাভ করিয়া আসিতেছেন। গোপনে দাকিনী বিদ্যার সাধনা করে এইরূপ দুরাত্মা যোগী কামাখ্যা শক্তিপীঠে দুর্লভ নয়। প্রাচীন নিগুড় শাস্ত্রে লিখিত আছে যে দাকিনী বিদ্যার সাধনা সার্থক হইলে কিংবা ব্যর্থকাম হইলে জগতে ঘোর তমসা নামিয়া আসে। তেমনি এক ডাকিনী বিদ্যার সাধক হল দুরাত্মা জগন্ধর। দুরাত্মা জগন্ধর? আমি জিজ্ঞেস করি। হ্যাঁ, দুরাত্মা জগন্ধর। প্রাগ জ্যোতিষপুর নিবাসী দুরাত্মা জগন্ধর স্বভাবে খল, ধূর্ত এবং প্রতারক। তাহার গুরু ছিল কামাখ্যা মন্দিরের ঋষি সত্যবর্মন।
হ্যাঁ, ঋষি সত্যবর্মনকে আমরা সত্যদ্রষ্টার ঋষি জ্ঞান করিতাম। তিনি অতি উচ্চ স্তরের যোগী ছিলেন। ঋষি সত্যবর্মন বৃদ্ধ হইয়াছিল। যুবা বয়সে জগন্ধর ঋষি সত্যবর্মনের নিকট হইতে দাকিনী বিদ্যার গুহ জ্ঞান কৌশলে আত্মসাৎ করে এবং ঋষি সত্যবর্মনকে হত্যা করে। এই পরে জগন্ধর কামরূপ হইতে আসামের গভীর অরণ্যে পালাইয়া যায় এবং লোকচক্ষের অন্তরালে দাকিনী বিদ্যা সাধনা করিতে থাকে। কামাখ্যা মন্দিরের প্রধান পুরোহিত ধনঞ্জয় জগন্ধরের উপর অত্যন্ত রুষ্ট হইয়া ওঠেন। জগন্ধরের সাধনা চরিতার্থ হইলে জগতে অশেষ অকল্যাণ সাধিত হইবে, এই ভাবিয়া তিনি জগন্ধরকে হত্যার সিদ্ধান্ত নেয়। এই উদ্দেশ্যে কামাখ্যা মন্দিরের প্রধান পুরোহিত অষ্টাদশ সন্ন্যাসীকে মন্ত্রপুত ত্রিশূল প্রদান করিয়া জগন্ধর হত্যার দায়িত্ব অর্পণ করে। আমি হইলাম অষ্টাদশ সন্ন্যাসীর একজন। আমি চমকে উঠে বললাম, আপনি? হ্যাঁ, আমি ধ্যানযোগে জগন্ধরের অবস্থান জানিতে পারি। জঙ্গলবাড়ির পিছনে ছাঁচি বেতের ঘোর অরণ্যের পশ্চাতে যে পার্বত্য টিলা রহিয়াছে, তাহারই এক নিভৃত গুহায় বসিয়া দুরাত্মা জগন্ধর সাধনা করিত। আশ্চর্য! ঋষি সত্যবর্মনের অভিশাপে জগন্ধর ডাকিনী বিদ্যায় সিদ্ধিলাভ করিতে ব্যর্থ হইয়াছে। জগন্ধর এখন মূর্তিমান ডাকিনী হইয়া উঠিয়াছে। সে স্ত্রীলোকের মূর্তি করিয়া তরুণ যুবকের রক্তপান করে। স্ত্রীলোকের মূর্তি করিতে জগন্ধর তোমার স্ত্রীর উপর ভর করিয়াছে। আমি শিউরে উঠলাম। মনে পড়ল আজ জ্বর থেকে উঠে রামুর দিকে অদ্ভুত দৃষ্টিতে মাঝে মাঝে তাকাচ্ছিল পিয়ালি। তারপর রান্নাঘরে রামুর রক্ত খাচ্ছিল। গুহামুখে ঝড় আর বজ্রপাতের শব্দ ততক্ষণে থেমে গেছে। এবার ক্রুদ্ধ বাঘের রাগী গর্জন শোনা যাচ্ছে। মঙ্গল ভট্টারক সেদিকে একবার তাকালেন, তারপর উঠে দাঁড়ালেন। আমিও উঠে দাঁড়ালাম। একটা কিছু আশঙ্কা করছিলাম। মঙ্গল ভট্টারক আমাকে অভিভূত করে চোখের নিমিষে জটাধারী শিব মূর্তি ধারণ করলেন। ডান হাতে চকচকে ত্রিশূল। বিদ্যুৎ গতিতে রে রে শব্দে ভয়ঙ্কর চিৎকার করে ত্রিশূল উঁচি করে গুহামুখের দিকে ছুটে গেলেন মঙ্গল ভট্টারক। আমিও পিছন পিছন ছুটলাম। গুহামুখে ঝলমলে রোদ। সেই রোদের আলোয় একটা বিশালাকায় দোড়াকাটা প্রাণী দেখতে পেলাম, অনেকটা বাঘের মতন দেখতে, তবে আকারে অনেক বড়, প্রায় হাতির সমান। প্রাণীটা মঙ্গল ভট্টারকের উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু তার আগেই ক্ষিপ্র গতিতে প্রাণীটাকে লক্ষ্য করে সুতীক্ষ্ণ ত্রিশূল ছুঁড়ে মারলেন মঙ্গল ভট্টারক। ত্রিশূল হলদে ডোরাকাটা প্রাণীর দেহে বিদ্ধ হল। মর্মোদ্যন্ত চিৎকারে গুহা কেঁপে উঠল বনভূমি। প্রাণীটা সশব্দে আছড়ে পড়ল। তারপরই চার ধার ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল। আমি কটু গন্ধ পেলাম। একটু পর ধোঁয়া সরে গেলে মঙ্গল ভট্টারক কিংবা কোনো বিশালকায় ডোরাকাটা প্রাণীর প্রাণহীন দেহ দেখতে পেলাম না। দ্রুত জঙ্গলবাড়িতে ফিরে এলাম। রামুর লাশটা তখনও একতলার রান্নাঘরে পড়েছিল। আমার কান্না পেল, কিন্তু পিয়ালিকে পেলাম না। বুকটা ভীষণ কাঁপছে। দ্রুত দোতলায় উঠে এলাম। পিয়ালি বিছানার ওপর শুয়েছিল। ভঙ্গিটা বিধ্বস্ত, যেন অনেক ঝড় বয়ে গেছে। শূন্য দৃষ্টিতে আমার দিকে চেয়ে রয়েছে। শ্যামলা মুখটা কেমন ফ্যাকাশে। ফিসফিস করে বলল, আমার কি হয়েছে? ওকে জড়িয়ে ধরে বললাম, কিছু হয়নি। পিয়ালির চিকিৎসা দরকার। দ্রুত জিনিসপত্র গুছিয়ে নিলাম। তারপর আমি আর পিয়ালি নিচে নেমে এলাম। অরুকে দেখলাম সদর দরজার কাছে। রুস্তমের পিঠে চড়ে থানচি রওনা হলাম। থানচি পৌঁছে রামুর লাশ সংস্কারের জন্য অরুকে টাকা দেব। আজ রাতটা থানচির রেস্ট হাউসে থাকব। কাল সকালে বান্দরবানের বাস ধরব। এই জীবনে আর জঙ্গলমুখ হচ্ছি না। টেকনাফ শহরে বাপদাদার ভিটে পিয়ালিকে নিয়ে সুখের ভর বাঁধব।